আমাদের নতুন প্রতিবেশী চাচা চাচির সঙ্গে আমার বেশ ভালোমতো পরিচয় হয়ে গিয়েছিল। ওরা এখানে আসার পর থেকেই মাঝে মাঝে ওদের ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগল। একদিন আমি কৌতূহলী হয়ে সেই শব্দের উৎস খুঁজতে গিয়ে ওদের ঘরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই দেখলাম চাচা রেগে চাচিকে ধমকাচ্ছেন। আমি চাচাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু উনি চাচিকে থেকে দূরে ঠেলে দিয়ে বললেন, তুমি যদি চাচিকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার এতিশাক রাখো তবে চাচির জায়গায় তোমাকেই এখন কিছু করতে হবে। চাচার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার নাম আরতি আর আমার বিয়ে হয়েছে। 5 মাস হলো আমার শ্বশুরবাড়ির পাশে যে ঘরটা কয়েক মাস ধরে খালি ছিল সেখানে সম্প্রতি একজন 55 বছর বয়সী লোক এসে উঠেছেন। তার নাম মহেশ আর তার স্ত্রী সীমা চাচি পঙ্গু। একদিন আমাদের নতুন প্রতিবেশী মহেশ চাচা তার স্ত্রীকে নিয়ে আমাদের ঘরে এলেন। তখন আমার স্বামী রাজেশও ঘরে ছিল। আমি মুচকি হেসে তাদের চা নাস্তার জন্য ডেকে নিলাম। চা নাস্তা করে তারা চলে গেলেন আর রাজেশ আমার উপর রেগে গেলেন। তিনি বললেন, তোমার কি দরকার ছিল অপরিচিত মানুষদের ঘরে ডাকতে? এখনও তারা আমাদের ঠিকমতো চেনেনও না। আমি বললাম, এখন তারা আর অপরিচিত নন, তারা আমাদের প্রতিবেশী। রাজেশের এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ উনি দিনভর অফিসে থাকেন, তাই হয়তো প্রতিবেশীদের প্রয়োজনীয়তা ওর কাছে বোঝা যায় না। পরের দিন সকালে রাজেশকে অফিসে পাঠিয়ে আমি মহেশ চাচার ঘরে গেলাম। চাচা নিজেই চা নাস্তা তৈরি করে এনেছিলেন। আমি অবাক হয়ে ওনাকে দেখছিলাম। চাচা বললেন, এভাবে তাকিয়ে দেখছো কেন সীমা পঙ্গু? তাই ঘরের সব কাজ আমাকেই করতে হয়। এখন তো এসব কাজের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছি। কথাবার্তার মধ্যে চাচা আমার সব কিছু জানার চেষ্টা করলেন। আমি বুঝতে পারলাম আমার বিয়ে হয়েছে। 5 মাস হলো লাভ ম্যারেজ করেছি, তাই আমার বাবা মা আমাকে মেনে নেননি। রাজেশু গত 6 মাস ধরে ঠিকমতো আমার সঙ্গে কথা বলছেন না। মহেশ চাচা আমাকে তাদের সন্তান সম দেখেন, কারণ তাদের নিজেদের কোনো সন্তান নেই। আমার বাবা মার কথা মনে পড়তেই চোখে পানি চলে এল। আমার চোখের জল দেখে মহেশ চাচা আমার পাশে এসে বসালেন। তিনি আমার চোখের জল মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, চিন্তা করো না, আমাদেরই তোমার বাবা মা। মনে করো কোনো সমস্যায় পড়লে যে কোনো সময় আমাদের কাছে সাহায্য চাইতে পারো। তোমার দিক থেকে সমস্যা হোক বা না হোক, আমি তোমার বাবার জায়গা রয়েছি। তাই তোমার বাড়ি আসায় আসা দুধের মতো, তুমি তোমার নিজের বাবা মার কাছেও যাও আশা করবে। চাচার এসব কথা আমার মন কেড়ে নিয়েছিল। আমি কখনো ভাবিনি যে ওনার এসব কথার পিছনে কোনো কুমতলব থাকতে পারে। দিনগুলো কেটে যাচ্ছিল। এক রাতে আমি মিষ্টি তৈরি করেছিলাম, আর সেই মিষ্টি নিয়ে চাচার ঘরে গেলাম। দরজার কাছে যেতেই সীমা চাচির চিৎকার শুনতে পেলাম। আমার চিন্তা হতে লাগল, হয়তো চাচি হুইল চেয়ার থেকে পড়ে গিয়েছেন। আমি তাড়াতাড়ি ওদের ঘরের ঘণ্টি বাজাতে লাগলাম। কিছুক্ষণ পর চাচা দরজা খুললেন। আমি ভেতরে ঢুকেই চাচির খোঁজ নিলাম। তখন চাচার মেজাজ বেশ খারাপ ছিল। আমি চাচাকে পাত্তা না দিয়ে চাচির ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি চাচি বিছানায় বসে কাঁদছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচি, আপনি কাঁদছেন কেন? চাচা কি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? চাচি কিছু বললেন না। আমি বাইরে এসে চাচা কাছে জানতে চাইলাম, চাচি কেন কাঁদছেন? আপনি তাকে কিছু বলেছেন? চাচা রেগে বললেন, আমি তাকে কি বলবো? এত বছর হলো উনি আমাকে সন্তানের সুখ দিতে পারলেন না, আর এখন উনি নিজেকে অসুস্থ বলে দাবি করে আমার কোনো প্রয়োজনই মেটাতে পারছেন না। আমি তো এখনো তরুণ, আমার বয়স মাত্র 55। আমি ঘরের সব কাজ করি, অন্তত আমার স্ত্রী তো আমাকে খুশি রাখতে পারেন। এ কথা বলে চাচা আমার হাত ধরে বললেন, আরতি, তুমি নিশ্চয় বুঝতে পারছ আমি কি বলতে চাইছি। চাচার দৃষ্টি বদলে যাচ্ছিল, তার চোখে কুৎসিত লালসা ফুটে উঠছিল। আমি তাড়াতাড়ি তার হাতে মিষ্টির বাক্সটা ধরিয়ে দিয়ে বেরিয়ে এলাম। রাজেশ আমাকে মহিষ চাচার ঘর থেকে বেরোতে দেখে ফেলেছিল, তাই যখন ঘরে এলাম রাজেশ আমার উপর রেগেছিলেন। সাধারণত আমি রাজেশের প্রশ্নের তড়িৎ জবাব দিতাম, কিন্তু সেদিন আমি কোনো কথা বাড়ালাম না, কারণ আবার সেই একই কথা উঠবে। আমি কেন প্রতিবেশীর ঘরে গিয়েছিলাম? মহেশ চাচাচির মধ্যে আমি আমার বাবা মাকে দেখতে পেতাম, তাই ওদের প্রতি একটা আলাদা টান অনুভব করতাম, কিন্তু বুঝতেই পারছিলাম না তারা আসলেই আমাকে সন্তানের মতো দেখেন কিনা। কয়েকদিন পর দুপুরবেলা আমি বাগানে গাছের পরিচর্যা করছিলাম। হঠাৎ মহেশ চাচার ঘর থেকে আবার সেই অদ্ভুত শব্দগুলো শুনতে পেলাম। চাচা এখনও বৃদ্ধ হননি, তাই তার এই উন্মাদনা চাচির ক্ষতি করছে। চাচির কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না।
অনেক চেষ্টা করেও আমি নিজেকে আটকাতে পারলাম না। অবশেষে আমি চাচার দরজায় গিয়ে নামলাম। দরজা খুলে চাচাকে প্রচণ্ড রেগে থাকতে দেখলাম। তার চোখগুলো রক্তবর্ণ হয়ে উঠেছিল। চাচির অবস্থা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। আমি চাচির ঘরে ঢুকতেই দেখলাম চাচি হুইল চেয়ার থেকে পড়ে গেছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচি কি হচ্ছে এখানে? কিছুক্ষণ আগে আপনি এই অদ্ভুত শব্দগুলো কেন করছিলেন? আপনি কি ঠিক আছেন? চাচি ধীরস্বরে বললেন, আরতি, আমি তোমাকে কি বলবো, ঈশ্বর আমাকে এমন অবস্থায় ফেলেছেন। কিন্তু তোমার চাচা এখনও সুস্থ আছেন। তার বিভিন্ন চাহিদা থাকে। কিন্তু এই বয়সে আমার পক্ষে সব কিছু সম্ভব নয়। আমার পঙ্গুত্ব আমাকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেয় না। আমি কিভাবে তোমার চাচাকে খুশি রাখব? কেউ ওনাকে বোঝাতে পারবে না। আমি বললাম, চাচি, আমি চাচার সঙ্গে কথা বলবো। কিন্তু চাচি বললেন, তুমি চাচার সঙ্গে কথা বলো না। চাচি আমাকে চাচার সঙ্গে কথা বলতে বারণ করলেন। কিন্তু আমি তার কথা মানলাম না এবং চাচার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। চাচা তখন ঘরে বসেছিলেন। আমি ওনাকে দেখে বুঝলাম তিনি কিচেন এর দিকে পানি আনতে চাইলেন। আমি বললাম, চাচা, আমার পানির প্রয়োজন নেই। আমার আপনার সঙ্গে কথা বলতে হবে। চাচা বললেন, আরতি, কথা হবে, কিন্তু তুমি আগে বসো, আমি পানি নিয়ে আসি। চাচা সাজানোর ভান করছিলেন যেন উনি কত ভদ্র। কিন্তু আমি বুঝতে পারছিলাম তিনি বয়সের ভারেও তরুণত্বের মুখ ত্যাগ করতে পারেননি। আমি চাচার হাত ধরে তাকে থামিয়ে দিলাম এবং বললাম, চাচা, এই বয়সে আপনি কি করছেন? আপনি তো আমার বাবা মার মতো, তাই আমি আপনাকে এসব কথা বলছি। আমাদের বাড়ির পাশেই নতুন করে চাচা চাচি এসেছেন। তাদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে। তারা এখানে কিছুদিন আগেই এসেছেন। তারপর থেকেই চাচার ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ আসতে লাগল। একদিন আমি সেই শব্দের রহস্য উদ্ঘাটন করতে চাচার বাড়িতে চলে গেলাম। ভেতরে ঢুকিয়ে দেখলাম চাচা তার বৃদ্ধা স্ত্রীর উপর রাগ করছেন। আমি চাচাকে চাচির কাছ থেকে আলাদা করে দিলাম। চাচি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর চাচা বললেন, তুমি যদি চাচি কি আমার কাছ থেকে দূরে সরাতে চাও, তাহলে এবার তার জায়গা তোমাকেই নিতে হবে। এটা বলে চাচা আমাকে হ্যালো বন্ধুদের গল্প বলার জন্য স্বাগত জানালেন। আমার নাম আরতি আর আমার বিয়ে 5 মাস হয়েছে। তবে আমার পাশের ঘরটা কয়েক মাস ধরে খালি ছিল। সম্প্রতি সেখানে এক 55 বছর বয়সী ব্যক্তি এসে থাকছেন। তার সাথে তার স্ত্রীও আছেন। চাচার নাম মহেশ আর চাচির নাম সীমা। সীমা চাচি একজন প্রতিবন্ধী। একদিন আমাদের নতুন প্রতিবেশী চাচা চাচি আমাদের বাড়িতে আসলেন। তখন আমার স্বামীও বাড়িতে ছিলেন। আমি হেসে তাদের চা নাস্তার জন্য বাড়িতে ডেকেছিলাম। চা নাস্তা করে তারা চলে গেলেন। তারপর রাজেশ আমার উপর রাগ করতে লাগলেন। তিনি বললেন, তোমার কি দরকার ছিল অচেনা লোকদের বাড়িতে ডাকতে? আমি বললাম, তারা চেনা নেই। তারা এখন আমাদের প্রতিবেশী। রাজেশকে এটা বোঝানো একটু কঠিন ছিল। সেই সারাদিন অফিসে থাকত, তাই তাকে প্রতিবেশীদের প্রয়োজনীয়তা অনুভব করতে হতো না। আমি রাজেশের কথা তখন পাত্তা দিইনি। পরের দিন মহেশ চাচা আমাকে তাদের বাড়িতে চা নাস্তার জন্য ডেকে পাঠালেন। সকাল রাজেশকে অফিসে পাঠিয়ে আমি তাদের বাড়িতে গেলাম। মহেশ চাচা কিচেন থেকে চান আস্থা নিয়ে আসলেন। আমি তার দিকে বিস্ময়ের সাথে তাকিয়েছিলাম। তখন মহেশ চাচা বললেন, বিস্ময় নিয়ে তাকিও না, আমার স্থির প্রতিবন্ধী, তাই বাড়ির কাজ আমাকে করতে হয়। এখনই সব কাজে আমি অভ্যস্ত হয়ে গেছি। কথাবার্তার মধ্যে মহেশ চাচা আমার পুরো গল্প জানলেন। আসলে আমার বিয়ের 5 মাস হয়ে গেছে। আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই আমার বাবা মা আমাকে গ্রহণ করেননি। গত 6 মাস ধরে আমার স্বামীও আমার সাথে ঠিকমতো কথা বলছে না। সেই দিন আমি জানতে পারলাম যে আমাদের প্রতিবেশীদের নিজেদের কোনো সন্তান নেই। তারা আমাকে তাদের মেয়ে হিসেবে দেখছিলেন। যে মুহূর্তে আমি আমার বাবা মাকে স্মরণ করলাম, আমার চোখে জল এসে গেল। গত 5 মাস ধরে না আমি তাদের দেখেছি, না তাদের সাথে কথা বলেছি। তখন আমার চোখে জল দেখে মহেশ চাচা আমার পাশে এসে বসালেন। তারপর তিনি আমার চোখের জল মুছে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, চিন্তা করো না, আমাদেরই তোমার বাবা মা। ভাবো, তোমার কোনো রকম সমস্যায় পড়লে আমাদের কাছে সাহায্যের জন্য আসতে পারো। কঠিন সময়ে তোমাকে না পাই, কিন্তু আমি আমার মেয়ের বাড়িতে ঠিকই আসব। জামাই কিছুটা অদ্ভুত মনে হলো, তবে কোনো ব্যাপার না। জামাইদের রাগ এমনই হয়। আমি মেয়ের জন্য নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে তার বাড়িতে আসা যাওয়া করব। আর তুমিও তোমার বাবা মায়ের বাড়িতে যাওয়া আসা করো। মহেশ চাচা তাদের মিষ্টি কথায়
আমাকে আপন করে নিয়েছিলেন। কিন্তু তাদের এই মিষ্টি কথার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল তা আমি বুঝতে পারিনি। নতুন প্রতিবেশীদের সেখানে আসার কিছুদিন কেটে গেল। তারপর এক রাতে আমি মিষ্টি বানিয়েছিলাম। সেই মিষ্টি দেওয়ার জন্য আমি মহেশ চাচার বাড়িতে গেলাম। দরজার কাছে পৌঁছাতেই আমি ভেতর থেকে সীমা চাচির চিৎকার শুনতে পেলাম। আমার চিন্তা হলো চাচি হয়তো হুইল চেয়ার থেকে পড়ে গেছেন। আমি দ্রুত তাদের বাড়ির ঘণ্টি বাজাতে লাগলাম। কিছুক্ষণ পর চাচি দরজা খুললেন। আমি তাড়াহুড়ো করে চাচির কথা জিজ্ঞাসা করতে শুরু করলাম। তখন চাচা রেগেছিলেন। আমি ঘরে গিয়ে চাচিকে দেখতে পেলাম যে তিনি বিছানায় শুয়ে আছেন এবং তার চোখে জল। আমি তার কান্নার কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু চাচি কিছু বললেন না। আমার মনে হলো চাচা হয়তো তার সাথে খারাপ ব্যবহার করছেন। ঘর থেকে বেরিয়ে আমি চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচি কেন কাঁদছেন? আপনি তাকে কিছু বলেছেন? মহেশ চাচা বললেন, আমি তাকে কি বলবো, এত বছর হয়ে গেছে। সে আমাকে পিতৃত্বের সুখ দিতে পারে না, আর এখন নিজেকে অপরাধী মনে করে আমাকে কিছু করতে দিচ্ছে না। আমি এখনও এতটা বুড়ো হইনি। আমার বয়স এখনও তোমাদের মতো যুবকদের বয়সের সমান। আমি বাড়ির সব কাজ করি, অন্তত নিজের স্বামীকে খুশি রাখা তো তার কাজ। তারপর মহেশ চাচা আমার হাত ধরে বললেন, আরতি তুমি তো বুঝছ আমি কি বলতে চাইছি। কথা বলতে বলতে চাচা আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন। হঠাৎ করেই চাচার দৃষ্টিভঙ্গি বদলে গেল। ধীরে ধীরে তার হাত আমার হাত ছাড়িয়ে অন্যদিকে এগোতে লাগল। হঠাৎ আমি রাজেশের গাড়ির শব্দ শুনতে পেলাম। চাচার হাতে মিষ্টির পাত্র দিয়ে আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলাম। রাজেশ আমাকে মহেশ চাচার বাড়ি থেকে বেরোতে দেখেছিল। তাই যখন আমি বাড়িতে আসলাম তখন সে রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়েছিল। রাজেশ যখন আমাকে সন্দেহজনক দৃষ্টিতে দেখত তখন আমি সাথে সাথে জবাব দিতাম। কিন্তু সেদিন আমি বিষয়টিকে বাড়িয়ে তুলিনি, কারণ সে আবারও বলতো যে আমি প্রতিবেশীর বাড়িতে কেন গিয়েছিলাম। সেই প্রতিবেশীদের মধ্যে আমি আমার বাবা মাকে দেখতে পেতাম। তারা আসলেই আমার বাবা মা কি না তা আমি সঠিকভাবে জানতাম না। পরের 4 দিন বাগানের গাছে পানি দিতে দিতে আমি মহেশ চাচার বাড়ি থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। সেই দিনও চাচির চিৎকারের অদ্ভুত আওয়াজ আমার কানে আসলো। চাচা 55 বছর বয়সী হলেও তার মধ্যে যুবক সুলভ আকাঙ্ক্ষা ছিল। তার কারণে চাচির ক্ষতি হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম চাচির মধ্যে আমি আমার মাকে দেখতে পেতাম। আমার সবচেয়ে বেশি ভালোবাসা মায়ের প্রতি ছিল, আর এখন সেই ভালোবাসা চাচির প্রতি চলে আসছিল। আমি চাচির সেই অদ্ভুত শব্দ সহজভাবে নিতে পারছিলাম না। আমি নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু অবশেষে আমি চাচার বাড়ির দরজায় করাঘাত করলাম। সেদিন চাচা আমাকে খুব রেগে গেলেন। তার চোখগুলো লাল হয়ে গিয়েছিল। আমি চাচির জন্য খুবই চিন্তিত ছিলাম। তাই আমি তাদের ঘরে গেলাম। ভেতরে গিয়ে দেখি চাচি হুইল চেয়ার থেকে সরে গেছেন। তারপর আমি চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচি এটা সব কি হচ্ছে? কিছুক্ষণ আগে আপনাকে অদ্ভুত আওয়াজ করতে শোনা গেল। আপনি কি ঠিক আছেন? চাচি বললেন, আরতি আমি তোমাকে কি বলবো, ঈশ্বর আমাকে এতটাই অসহায় বানিয়েছেন, কিন্তু তোমার চাচা এখনও সুস্থ। এই বয়সেও তার বিভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে যা তাকে খুশি রাখতে পারে। কিন্তু এই বয়সে কিছু জিনিস সম্ভব নয়। আমার অক্ষমতা আমাকে ঠিকমতো হাঁটতেও দেয় না। তাহলে আমি চাচাকে কিভাবে খুশি রাখব? চাচাকে কে বোঝাবে? এটা শুনে আমি চাচিকে বললাম, আমি চাচার সাথে কথা বলবো। চাচি বললেন, তোমার চাচাকে কোনো ভাষায় বোঝানো যায় না। তুমি তার সাথে কথা বলো না। চাচি আমাকে চাচাকে বোঝাতে মানা করেছিলেন, কিন্তু আমি তার কথা শুনিনি এবং চাচার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। চাচা বাইরে বসেছিলেন। আমাকে দেখে তিনি কিচেন থেকে পানি আনতে গেলেন। তখন আমি বললাম, চাচা আমাকে পানি লাগবে না, আমাকে আপনার সাথে কথা বলতে হবে। চাচা বললেন, আরতিবত্তা চলতে থাকবে, আগে বসো, আমি পানি নিয়ে আসছি। চাচা এমনভাবে কথাবার্তা বলছিলেন যেন আমার প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু কথার মধ্যে আমি লক্ষ্য করছিলাম তার চোখের দৃষ্টিতে কিছু অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল। চাচা পানি এনে দিলেন। আমি বললাম, আপনি চাচির সাথে ঠিক ব্যবহার করছেন না। তার বয়স হয়েছে এবং তাকে আপনার পূর্ণ সমর্থন দেওয়া উচিত। এই বয়সে আপনার কিছু আকাঙ্ক্ষা রয়েছে যা তাকে পূরণ করতে দিতে হবে, কিন্তু কিছু জিনিসের মধ্যে বয়সের বাধা আসে, আপনার আকাঙ্ক্ষাগুলো সীমিত রাখতে হবে। চাচা তখন আমার হাত ধরে বললেন, তুমি আমার চাচিকে কি বোঝাবে? তুমি নিজেই তো জানো তোমার রাজেশের সাথে তোমার আকাঙ্ক্ষা পূরণ করতে পারো না, আর চাচির মতো এতটা বয়স হয়নি।
এ কথাগুলো বলে চাচা আমাকে আরও কাছে নিয়ে আসলেন। তিনি আমার মুখের দিকে তাকিয়ে একটি অদ্ভুত হাসি দিলেন। তখন আমি বললাম, চাচা, আপনি এতটাই নিচে নামবেন বলে ভাবিনি। আপনি এভাবে আমাকে দেখতে পারলেন, চাচির সাথে আপনার যা সমস্যা আছে তা মিটিয়ে নিন। কিন্তু আমি আপনার মেয়ে বা আপনার চাচি নই যে আপনি আমার উপর এইসব আচরণ করবেন। চাচা তখন হঠাৎ আমার হাত ছেড়ে দিলেন। আমি বুঝতে পারলাম চাচার চোখের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তারপর চাচা বললেন, আটি, আমি তোমাকে চাচির মতো দেখতে চাইছি না। আমি তোমার কাছ থেকে সেই সব কিছুই আশা করছিলাম যা আমার চাচি আঁকে দিতে পারছে না। তুমি আমার হাতে হাত দিয়ে আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাব। এই মুহূর্তে তুমি আমার হাত ছুড়ে দিতে পারো, কিন্তু আমি জানি তুমি আমাকে শেষ পর্যন্ত গ্রহণ করবে। তুমি তো জানো তোমার রাজেশের সাথে তোমার সম্পর্ক ভালো নয়। চাচার কথা শুনে আমি ভয় চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। তখন চাচা আমার মুখে হাত রেখে আমাকে শান্ত করতে চাইলেন। তারপর আমার মুখের উপর হাত চাপিয়ে বললেন, চিৎকার করো না। আমি তোমাকে শুধু একটু ছুঁয়ে দেখতে চাইছি। তুমি কি চাচার দিকে তাকিয়ে একটু হাসবে না? আমি বুঝতে পারছিলাম চাচা আর নিজেকে সংহত করতে পারছেন না। তাকে ধাক্কা দিয়ে আমি দ্রুত সেখান থেকে পালিয়ে এলাম। তারপর বাড়িতে ফিরে এসে আমি রাজেশকে সবকিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু তখনও জানাতে পারেনি। পরের কয়েকদিন চাচার সাথে আমি কোনো কথা বলিনি। রাজেশ যখন বাড়িতে থাকতেন তখন চাচা আমাদের বাড়িতে আসতেন না। কিন্তু রাজেশ যখন বাড়ি ছাড়লেন তখন চাচা আমার বাড়িতে এসে তার অদ্ভুত আচরণ চালিয়ে যেতে লাগলেন। একদিন আমি বুঝতে পারলাম আমি গর্ভবতী। আমি চাচিকে খবরটা দিতে চেয়েছিলাম, কিন্তু চাচার অদ্ভুত আচরণ আমাকে ভয় দেখাতে শুরু করল। আমি আমার বাবা মাকে এই খবরটা দিতে পারছিলাম না, কারণ তারা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তখন একদিন আমি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম এবং তাকে খবরটা জানালাম, কিন্তু সেই কথোপকথন চাচা শুনতে পেলেন। পরের দিন চাচা এবং চাচি আমার বাড়িতে এসে মিষ্টি নিয়ে আসলেন। চাচা তখন আমাকে বললেন, গতকাল যখন তুমি বাগানে হাঁটছিলে তখন তোমার ফোনের কথোপকথন শুনলাম। আমি তখন চাচার অদ্ভুত আচরণের কথা চাচিকে জানানোর সাহস পেলাম না। চাচি তাদের সম্পর্ক নিয়ে দুঃখিত ছিলেন, কিন্তু তখনও আমি তাদের সামনে কিছু বলতে পারছিলাম না। চাচা আবারও আমার সাথে কথা বলতে আসলেন, যখন আমি চাচির সাথে মিষ্টির কথা বলছিলাম। এইভাবে সময় কাটছিল। একদিন চাচা আমার বাড়িতে এসে জোর করে আমাকে আলিঙ্গন করতে চেষ্টা করলেন। আমি তৎক্ষণাৎ তার হাত থেকে নিজেকে মুক্ত করলাম। তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা চাইছি? আমি তখন তাকে ঘর থেকে বের করে দিলাম। তবে সেই রাতেই চাচা আবার এসে আমাকে বিরক্ত করতে লাগলেন। তখন আমি বুঝতে পারলাম আমি চাচাকে মাফ করেও ভুল করেছি। চাচার কথাগুলো আমাকে অবাক করেছিল, কিন্তু তার আচরণ আমাকে আরও বেশি ভীত করেছিল। তিনি আমাকে মজা করে বলেছিলেন, তুমি কি জানো এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কতটা ভালোবাসা থাকতে হয়? এরপর চাচা আমাকে আবারও বিরক্ত করতে শুরু করলেন। তিনি বলেছিলেন, যদি রাজেশ তোমাকে বিরক্ত করে তাহলে তুমি আমাকে কল করতে পারো। আমি তোমার চাচা, আমি তোমার পাশেই আছি। চাচারে কথাগুলো শুনে আমি ভয়ে জমে গিয়েছিলাম। রাজেশ বাড়িতে এসে আমাকে বললেন, কিছুদিনের জন্য তোমার মায়ের বাড়ি থেকে কাউকে নিয়ে এসো বা একটি কাজের লোক নিয়ে এসো, কারণ আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। রাজেশের পরামর্শ অনুযায়ী আমি একজন কাজের লোক নিয়ে আসার চিন্তা করলাম, কিন্তু পরে তাকে আনলাম না। রাজেশ চলে যাওয়ার পর চাচা বাড়িতে এসে আমাকে বিরক্ত করতে লাগলেন। তারপর একদিন আমি আর সহ্য করতে না পেরে চাচাকে চড় মেরে বাড়ি থেকে বের করে দিলাম। আমি তখন খুবই ভয় পেয়েছিলাম। বুঝতে পারছিলাম চাচা আমাকে নিয়ে অদ্ভুত সবকিছু চিন্তা করছে। অবশেষে আমি হাসপাতালে এসে চোখ খুললাম এবং সেখানে রাজেশের বদলে তার বন্ধু উপস্থিত ছিলেন। তিনি বললেন, ভাবি, আপনি একদম ভয় পাবেন না, আপনি সম্পূর্ণ নিরাপদ আছেন। আমি বললাম, মহেশ চাচার এমন কথা শোনার পর আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমার কথা শুনে রাজেশের বন্ধু বললেন, ওই নলায় এক লোকটা আপনার সাথে জোর করার চেষ্টা করছিল, তবে আমি সময়মতো এসে আপনাকে তার হাত থেকে বাঁচিয়ে নিয়েছি। রাজেশ কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবে। কিছুক্ষণ পর রাজেশ হাসপাতালে এসে পৌঁছাল। আমাকে দেখেছে, সাথে সাথে আমাকে বুকে জড়িয়ে ধরল। এরপর রাজেশ বলল, আরতি, যদি আমি ঘরে গোপন ক্যামেরা না লাগাতাম তাহলে হয়তো আমি আমার স্ত্রী এবং সম্পত্তি দুটোই হারিয়ে ফেলতাম। গোপন ক্যামেরার কথা শুনে আমি প্রশ্নসূচক দৃষ্টিতে রাজেশের দিকে তাকালাম।
তখন রাজেশ বলল, বাড়ি ছাড়ার আগে আমি ঘরের প্রতিটি কোণে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। কারণ আমি ওই প্রতিবেশীর উপর একটুও বিশ্বাস করতে পারছিলাম না। কয়েক মাস ধরে তুমি তোমার বাবা মায়ের থেকে দূরে ছিলে, তাই তুমি তাদের মধ্যে তোমার বাবা মাকে দেখতে পাচ্ছিলে। কিন্তু তাদের মনে যে কি ষড়যন্ত্র চলছিল তা তোমার ধারণাইও ছিল না। আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কথা শুনতে চাওনি। আমিও তোমার সামনে বেশ কিছু বলতে পারছিলাম না, তাই শেষমেশ আমি ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে যখনই নালাক লোকটা তোমার সঙ্গে জোরাজুরি করছিল, আমি সেই দৃশ্যটা আমার ল্যাপটপে দেখেছিলাম। এটা দেখে আমি তৎক্ষণাৎ আমার বন্ধুকে বাড়িতে পাঠাই। আমি বিজয়কে বাড়ির দ্বিতীয় চাবিটা দিয়ে রেখেছিলাম। ঠিক সময় মতো এসে বিজয় তোমাকে সেই পশুটার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। মহেশ এবং সীমা দুজনেই ধোঁকাবাজ। সীমা আসলে পঙ্গু নয়, দুজনেই পেশাদার চোর। তারা চুরির কাজে বেশ পারদর্শী, তাই তারা সবকিছু খুব নিপুণভাবে করছিল। তুমি তাদের মিষ্টি কথায় মুগ্ধ হয়েছিলে। তবে আমার স্বামীর বুদ্ধিমত্তার জন্য সেদিন আমার সম্মানও রক্ষা পেল এবং আমাদের সম্পত্তিও রক্ষা পেল। চুরির উদ্দেশ্যেই তারা আমাদের বাড়িতে এসেছিল। তাদের আসল জায়গা জেল থানা। মানুষ অনুভূতিপ্রবণ, এটা ঠিক, কিন্তু আবেগে ভেসে গিয়ে কাউকে ঘরের সব কথা জানিয়ে দেওয়া একেবারেই ঠিক নয়। এই যুগে কাউকে বিশ্বাস করাটা খুবই কঠিন। তাই আজকের এই কলি যুগে কারো উপর পুরোপুরি বিশ্বাস করা উচিত নয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।